আমার বিয়ের বয়স সবেমাত্র ৩ দিন। ঘরে বসে ফেসবুকিং করছি। আচমকা আমার শাশুড়ি মা ঘরে ঢুকে আমাকে উদ্দেশ্য করে বলেন, মনে করো আমি আর তুমি শপিংয়ে গেছি। এ সময় এক দোকানদার তোমাকে বলল, আপা উনি আপনার কি লাগে? তখন তুমি কি বলবা? ওনার প্রশ্নের ধরন দেখে আমি পুরাই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এরকম একটা সহজ প্রশ্নের কি উত্তর দিব ঠিক বুঝতে পারছিলাম না। এরপর বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম, যেটা উত্তর সেটাই বলবো, প্যাচ মাইরো না, যে উত্তরটা দিবা সেটা বলো। আমি বুঝতে পারলাম এই ভদ্রমহিলা খুব সহজ মানুষ না। আমি আর এদিক সেদিক না যেয়ে বললাম, আমি বলবো উনি আমার মা হন। তারপর কি হয়ে যাবে? দোকানে তোমার দিকে আর আমার দিকে ঠিক 3বার করে তাকিয়ে মনে মনে বলবে, এই কাল্লা বেটির মাইয়া এত ফর্সা হয় কেমনে? আমি কি বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা তো এখন আবার মোবাইল ছাড়া আর কিছুর প্রতি মনোযোগ দিতে পারো না। আমি আলগোছে হাতের মোবাইলটা শাড়ির আঁচলের আড়ালে লুকিয়ে নিলাম। এবার তিনি বলেন, অনেক বাঙালি শাশুড়ি বউ প্রচলিত তথাকথিত সম্পর্ককে ভেঙে দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পারেনি, পারার কথাও না। কেননা আমি তোমার মায়ের মতো কিন্তু মা নই, অনুরূপভাবে তুমি আমার কাছে মেয়ের মতো কিন্তু মেয়ে নও। আমরা বিন্দুমাত্র ন্যাকামি না করে কেবলমাত্র বউ শাশুড়ির সরল সূত্রে বিশ্বাস রেখে আমাদের সম্পর্ককে মধুর করতে চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কাজে তুমি দোকানিকে বলবে উনি আমার শাশুড়ি মা কিংবা মাদার ইন ল। বুঝতে পারছো আমি কি বলছি? জি মা। তুমি পড়াশোনা জানা মেয়ে, যতদিন আমার শক্তি সামর্থ্য আছে ততদিন চাকরি করতে পারো। তাও অফিস থেকে এসে কিন্তু বলতে পারবে না, মা আমি খুব টায়ার্ড, খাবার রেডি করে আমাকে ডাক দিন। তাহলে কিন্তু জামাই বউ দুইজনে বাসায় ঢুকতে দেবো না, কারণ বাসাটা কিন্তু এখনো আমার নামে। এরপর সে আমার দিকে তাকিয়ে বলেন, হাসতেছো কেন? আমি কি তোমার কোনো হাসির কথা বলছি? জি না মা। এবার লক্ষ্মী মেয়ের মতো আঁচলের আড়াল থেকে ফোনটা বের করে দুজনের একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দাও তো, আর নিচে লিখে দাও, উইথ মাই সুইট মাদার ইন ল। তারপর হতে প্রতিদিন তিনি আমার শাশুড়ি হতে থাকেন কিংবা আমি হতে থাকি তার পুত্রবধূ। আমাদের মধ্যে মান অভিমান খেলে যায়, কিন্তু তা কখনোই দীর্ঘতর হতে পারে না। কেননা আমরা শিখে নেই কীভাবে ছাড় দিতে হয়, কিভাবে গৃহের প্রতিটি কোনো শান্তির আবাদ করতে হয়। আমাদের মধ্যে সন্ধি হয়েছিল যে আমি চাকরি করতে পারবো, তবে চাকরিকে বাহানা হিসেবে নিয়ে গৃহকর্মে ফাঁকি দিতে পারবো না। আমি চাকরিতে যোগ দিই, এটা ঠিক যে ক্লান্তি আমার দেহ মনে আঁকড়ে ধরে, তথাপি আমি কথা রাখতে তৎপর হই। কিন্তু তিনি কথা রাখেননি, আমাকে তিনি অলস থেকে অলসতর করে তুলতে থাকেন। এখানেও তিনি শর্ত জুড়ে দেন, তার সাথে আড্ডা দিতে হবে কিংবা তাকে নিয়ে যেতে হবে শপিংয়ে। আমি বুঝতে পারি অনেকটা দিন দিন তিনি ভীষণভাবে একা ছিলেন, অথচ তিনি কথা বলতে পছন্দ করেন, তিনি ঘুরতেও পছন্দ করেন, কিন্তু একটা লম্বা সময় তাকে 4 দেয়ালে প্রায় বন্দি থাকতে হয়েছে। আমার সাথে তিনি কথা বলেন, আমি মনোমুগ্ধ হয়ে শুনি। তিনি তার একা হয়ে যাওয়ার কথা বলেন, সাজিদের জন্মের কথা বলেন, কিংবা বলেন তার জীবন যুদ্ধের কথা। ফাঁকে ফাঁকে বলেন কিভাবে তার জাগতিক ইচ্ছা সবগুলোর মৃত্যু হয়েছে। এরপর আমরা সমুদ্রে, সবুজে এবং পাহাড়ে যাই। আমরা চেটেপুটে উপভোগ করি জীবনের অনেক কিছু। কখনো তিনি কাঁদতেন, কখনো হাসতেন, আবার কখনো বাচ্চাদের মতো সব কিছু উপভোগ করতেন। তারপর তিনি বলেন, লাগাতার বলেন, দেখো আমরা মা মেয়ে না হয়েও কতটা আপন হতে পারি। তিনি বলেন, পৃথিবীতে প্রতিটি পৃথক পৃথক সম্পর্কের থাকে পৃথক পৃথক রূপ, রস আর গন্ধ। আমরা মূল সম্পর্ককে স্বীকৃতি না দিয়ে কৃত্রিম সম্পর্কটাকে সাজাই, যা আমাদের দিগ্ভ্রান্ত করে কিংবা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এভাবে সুখ দুঃখ হাসি কান্নায় কেটে যায় অনেকটা দিন। আমি এখন মা। হ্যাঁ, তিনি আমার মেয়েকে আদরের সোহাগে মমতায় ভালোবাসায় সিক্ত করে অনন্ত লোকে চলে গেছেন। আমি এখনও তাকে খুঁজি, ভীষণভাবে তাকে খুঁজি।